এবং সেই কোশ্চেন অ্যান্সার গুলোকে আমরা ইলাবোরেট করব, সেগুলো নিয়ে বিস্তারিত পড়বো। এবং অনেক কষ্ট করে বাংলাতে পিপিটি টাইপ করে বানানো হয়েছে, এটা ডিফিকাল্ট বটে। তোমরা আশা করবো এগুলোকে সবাই নোট ডাউন করবে, না হলে কি হবে পরবর্তীকালে যখন পড়বে এই সব বিষয়টাকে রিভাইজ দেবে তখন তোমার কাছে কোনো ম্যাটেরিয়াল থাকবে না, তখন সেটাকে হারিয়ে ফেলবে। সেই মতো করে একদম ছোট ছোট সংক্ষিপ্ত আকারেই তোমাদের সামনে সেইভাবে পিপিটিতে রাখা হয়েছে। আমরা দেরি করব না, আমরা পিপিটিটা শুরু করি। তাহলে দেখো আজকে আমরা যে বিষয়টাকে বলেছিলাম এটা সম্ভবত এসএসসি নবমতম অধ্যায় বা সাবজেক্ট, যেটার মধ্যে টেস্ট, মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, এই তিনটে জিনিস। এই বিষয়টা অনেকটা বড় বিষয়টা, আমরা সেই জন্যই এটাকে রেখেছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ। সমস্ত পরীক্ষাতেই কম বেশি এখান থেকে কিছু মেজারমেন্টের কোশ্চেন সেগুলোকে আসে। আজকে আমরা মূলত যে বিষয়গুলোকে একদম সিম্পল, আজকে আমরা 10 থেকে 12টা প্রশ্ন আমরা মূলত করব, সেই প্রশ্নগুলোকে তোমরা লিখবে এবং সেগুলোকে আমরা সুন্দরভাবে ইলাবোরেট করব। এই আজকে হলো মূলত একদম বেসিক টেস্ট, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন, এই তিনটে বিষয়ের উপরেই ফোকাস করা হয়েছে যে টেস্ট, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন কি, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কি, একটা ভালো টেস্ট হতে গেলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য আসে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকের এই ক্লাসে তোমাদেরকে বলবো। প্রথমেই দেখো আমি এখানে কোশ্চেন আকারে তোমাদের সামনে ফর্ম করেছি। ফার্স্ট কোশ্চেন, টেস্ট বা অভিক্ষা বলতে কি বোঝো? এটা তোমরা চাইলেই লিখে নিতে পারো, কারণ লিখলে তোমার কাছে একটা নোটস আকারে তোমার কাছে থেকে যাবে এবং পরবর্তীকালে তোমার বিভিন্ন এক্সাম বা বিভিন্ন পরীক্ষা বা তোমার নলেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। তাহলে প্রথম কি টেস্ট, আমরা মাঝে মধ্যেই শুনি বা তোমরা বিভিন্ন প্রকার টেস্ট দিয়ে থাকো, সেই টেস্ট বা অভিক্ষা বলতে কি বুঝি? খুব সংক্ষেপে দেখো লেখা আছে, টেস্ট বা অভিক্ষা হলো একটা বিশেষ ধরনের যন্ত্র বা পদ্ধতি বা কৌশল, সেটা কি করছে, যা শিক্ষার্থীদের বিভিন্ন প্রক্রিয়ার প্রকাশ ঘটাতে, এখানে বাংলাটা বানান ভুল আছে, প্রকাশ ঘটাতে সাহায্য করে। তার মানে কি টেস্ট বা অভিক্ষা বা যেটা আমরা নিচ্ছি সেটা একটা পদ্ধতি হতে পারে, সেটা কোনো যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট হতে পারে, বা সেটা কোনো কৌশল হতে পারে, যার মাধ্যমে আমরা কি করছি, শিক্ষার্থীদের মানে এই যে ধরো তোমাদের বিভিন্ন প্রক্রিয়ার প্রকাশ ঘটাতে সাহায্য করে, যার ফলে কি হয় তোমাদের গুণগত ও পরিমাণগত মূল্যায়ন করতে সাহায্য করে। আবার টেস্ট হলো এমন একটি উপকরণ বা পদ্ধতি, টেস্ট হলো একটা উপকরণ বা পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীদের কোনো বিষয়ের জ্ঞান, দক্ষতা, মনোভাব বা যোগ্যতা যাচাই করা হয়। এই যে ধরো মাঝে মধ্যেই তোমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাসে বিভিন্ন প্রকার ফিটনেস যে টেস্ট নেওয়া হয়, বা তোমরা যে সিলেবাসে বিভিন্ন প্রকার টেস্ট পড়বে, বা তোমরা যে এই যে এক্সাম বিভিন্ন বিষয় পড়ছো, পড়ার পরে তোমাদের একটা এক্সাম নেওয়া হয়, সেই এক্সামে কিছু প্রশ্নবলী তৈরি করা হয়, সেই বা তোমাদের অনেক সময় ভাইবা নেওয়া হয়, কিছু ইন্টারভিউ নেওয়া হয়। এগুলো কি, এগুলো একটা পদ্ধতি, এগুলো একটা কৌশল, যার মাধ্যমে তোমাকে পরিমাণ করা হবে বা তোমার গুণগত মান বিচার করা হবে। তাহলে একটা পদ্ধতি হতে পারে, বা একটা কোনো সময় তোমাদের ওজন নেওয়ার জন্য, ওজনটাকে নিচ্ছি, ওজন মাপতে গেলে একটা ওজন মাপার জন্য একটা যন্ত্র আমরা ব্যবহার করি। তাহলে এই যে ওজনটাকে পরিমাপ করব, এই যে পরিমাপ করার যে পদ্ধতি বা তোমার ইভ্যালুয়েশন করার যে পদ্ধতি, তোমাকে মূল্যায়ন করার যে পদ্ধতি, তোমার গুণগত মান বিচার করার যে পদ্ধতি, সেই পদ্ধতি বা কৌশলকেই আমরা কি বলবো, টেস্ট বা অভিক্ষা বলবো। এখন এই টেস্ট বিভিন্ন ভাবে বিভক্ত হতে পারে, তার মধ্যে মূলত দেখো অ্যাচিভমেন্ট টেস্ট, যেখানে তোমাকে পারফরমেন্সকে বিচার করা হয়, বিভিন্ন প্রকার সাইকোলজিক্যাল টেস্ট আছে, রিটেন টেস্ট আছে, ওরাল টেস্ট আছে, ডায়াগনস্টিক টেস্ট আছে ইত্যাদি। এগুলো হচ্ছে ভ্যারাইটিস টাইপস অফ টেস্ট। আমরা যদি একটু সহজভাবে তোমাদের সামনে দেখি, এখানে দেখো একটা ছোট্ট জিনিস সহজভাবে এসছে, টেস্ট মানে হলো বিশেষভাবে তৈরি প্রশ্ন বা কার্যক্রম। বিশেষভাবে তৈরি মানে তোমাকে একটা পার্টিকুলার অবজেক্টিভকে মেজার করার জন্য, পরিমাপ করার জন্য কোনো একটা পদ্ধতি, কৌশল বা একটা প্রশ্নাবলী বা একটা কার্যক্রম তৈরি করা হয়েছে, যা দিয়ে কি হবে, যা দিয়ে শেখার অগ্রগতি যাচাই করা হয়। এই যে ধরো তোমাদের যে তোমরা যে পড়াশোনা করছো, এই যে মাঝে মধ্যেই আমরা যেমন এই কোচিং সেন্টারে তুমি পড়ছো, প্রতি সপ্তাহে উইকলি একটা এক্সাম তোমাদের কাছে নেওয়া হয়। তার মানে কি এই যে এক্সামটা নিয়ে হচ্ছে মানে কি তোমাকে ইভ্যালুয়েশন করা হচ্ছে, তোমার কতটা শেখার অগ্রগতি বা তোমার মানটা কতটা উন্নতি হয়েছে, সেইটা মেজার করার জন্য কতগুলো প্রশ্নাবলী তোমাদের সামনে রাখা হয়, সেগুলো তোমরা উত্তর দাও। সেই প্রশ্নাবলী বা পদ্ধতি বা কৌশল, সেইগুলোকেই আমরা বলবো
টেস্ট বা অভিক্ষা। এখানে উদাহরণস্বরূপ দেখা আছে, দেখো এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ নেওয়া বা আইকিউ বুদ্ধিমত্তার টেস্ট বা স্পোকেন ইংলিশ স্কিলের ভাইবা ইত্যাদি বিষয়গুলো হচ্ছে টেস্ট বা অভিক্ষা। সংক্ষেপে টেস্ট কি? টেস্ট একটা পদ্ধতি বা প্রসেস যার মাধ্যমে কোনো ব্যক্তির বা কোনো শিক্ষার্থীর গুণগত বা পরিমাণগত মূল্যায়ন করতে সাহায্য করে, সেটাই হচ্ছে টেস্ট। তাহলে মেজারমেন্ট আর ইভ্যালুয়েশন তাহলে কি? মেজারমেন্ট কথাটার বাংলা হচ্ছে পরিমাপ ও ইভ্যালুয়েশন কথার অর্থ হচ্ছে মূল্যায়ন বলতে। তাহলে আমরা কি বুঝি একটু দেখে নিই। মেজারমেন্ট বা পরিমাপ পদ্ধতির দ্বারা কোনো পরিমাপযোগ্য রাশিকে, মাথায় রাখবে, কোনো পরিমাপযোগ্য রাশিকে সঠিকভাবে পরিমাপ করা হয়। তার মানে কি? ধরো মেজারমেন্ট, এই যে ধরো আমরা কোনো কিছুকে টেস্ট নিচ্ছি, এই যে টেস্ট নেওয়ার ফলে কি হয়? টেস্ট থেকে একটা প্রাপ্ত স্কোর পাবে, তার মানে টেস্ট কিছু তোমাকে মেজার করার উদ্দেশ্য হচ্ছে। তাহলে যে মেজার করতে পারছি মানে কি? পরিমাপযোগ্য। পরিমাপযোগ্য রাশিকে সঠিকভাবে পরিমাপ করা হয়, মানে ওই পরীক্ষাটা দিয়ে যাতে সঠিকভাবে আমি তোমাকে তোমার ইভ্যালুয়েশনটাকে পরিমাপ করতে পারি। বা সিম্পলি আরেকটু লেখা আছে, মেজারমেন্ট বা টেস্ট বা মূল্যায়নের মাধ্যমে পাওয়া ফলাফলকে সংখ্যা বা স্কোরে প্রকাশ করা হয়। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। মেজারমেন্ট কি হচ্ছে? সবসময় কোনো সংখ্যা দ্বারা তোমাকে প্রকাশ করা হবে। ধরো 100 নম্বরের পরীক্ষায় কেউ 75 পায়, তাহলে এই 75 যে পেলো 75, সেই 75 হচ্ছে মেজারমেন্ট। এই 75 হচ্ছে, সেখানে কিন্তু এই 75টা ভালো না খারাপ সেটা কিন্তু আমরা বিচার করব না। মেজারমেন্ট কি? সিম্পল মেজারমেন্ট হচ্ছে একটা সংখ্যা বা নিউমেরিক্যাল ডিজিট দ্বারা আমাকে যে প্রাপ্ত টেস্ট নেব, সেই প্রাপ্ত টেস্ট থেকে কত স্কোর তুমি পেলে সেটাই হচ্ছে তোমার পরিমাপ বা মেজারমেন্ট। বা আইকিউ টেস্টের 110 এরকম একটা যে কোনো টেস্টে তুমি যে নাম্বার পাচ্ছ সেই সংখ্যাটাই হচ্ছে তোমার মেজারমেন্ট। তাহলে স্যার ইভ্যালুয়েশন কি? ইভ্যালুয়েশন বা মূল্যায়ন হলো পরিমাপের ভিত্তিতে, পরিমাপ মানে এই যে মেজারমেন্টের দ্বারা যে প্রাপ্ত স্কোরটা আমি পেলাম বা বস্তুর গুণগত সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি। এই যে মেজারমেন্টের দ্বারা আমি যে মানটা পেলাম, সেই মানটার পরিপ্রেক্ষিতে এবার আমি ডিসিশন নিচ্ছি, সেটাই হচ্ছে মেজারমেন্ট বা ইভ্যালুয়েশন। তাহলে কি মেজারমেন্ট হলো কি? ইভ্যালুয়েশন বা মূল্যায়নের একটি অংশ। মেজারমেন্ট ছাড়া কিন্তু কখনোই ইভ্যালুয়েশন করা সম্ভব নয়। আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই। এই যে ধরো বিভিন্ন সময় বিভিন্ন তোমরা বা এই যে বিভিন্ন এক্সাম তোমরা পরীক্ষা দাও, সেখানে এখন ধরো এক্সামের যে গ্রেড তোমরা পাও, কেউ এ পাও, এ প্লাস পাও, এটা প্লাস প্লাস পাও, বি পাও, বি প্লাস পাও। তাহলে কি এই যে এ পাচ্ছ, বি প্লাস পাচ্ছ, ওগুলো কি তোমার কিন্তু ইভ্যালুয়েশন। কার পরিপ্রেক্ষিতে পেয়েছো? তুমি একটা এক্সাম দিয়েছিলে, মানে টেস্ট, সেই টেস্ট থেকে কি পেয়েছিলে? তুমি একটা রেজাল্ট পেয়েছিলে, সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে যে মেজারমেন্ট তুমি স্কোরিং থেকে পেয়েছিলে, সেই স্কোরিং এর পরিপ্রেক্ষিতে তোমাকে সেটাকে মূল্যায়ন করা হচ্ছে। তুমি এ গ্রেড পাবে না বি গ্রেড পাবে, তুমি ভালো না তুমি খারাপ। সিম্পল এখানে আরেকটা কথা দেখো লেখা আছে, ইভ্যালুয়েশন হলো মেজারমেন্টের ভিত্তিতে কোনো তথ্য বিশ্লেষণ। ওই যে মেজারমেন্ট থেকে ভিত্তিতে যে তুমি নাম্বারটাকে পেলে, তার ভিত্তিতে তোমাকে বিশ্লেষণ করা হবে, তোমাকে গ্রেড নির্ণয় করা হবে বা তোমার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এটি শুধু সংখ্যা নয়, এটি মানবিক ও গুণগত দিকও বিবেচনা করে। যেমন পরীক্ষায় 75 নম্বর পেয়ে ভালো গ্রেড পাওয়া, এই যে 75 নাম্বারটাকে পেলে, 75 নাম্বারটা কি? 75 নাম্বার হচ্ছে মেজারমেন্ট স্কোর। তার এগেনস্টে এটাকে আমরা ভালো গ্রেড বলছি। ভালো গ্রেডটা কি? এটা ইভ্যালুয়েশন, ভালো না খারাপ। ভাবা অনেক সময় বলে, শিক্ষক বলেন তোমার অগ্রগতি চমৎকার, মানে তুমি খুব ভালো করছো, তোমার পারফরমেন্স ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। এটা কি? এই তোমাকে একটা কমপ্লিমেন্টারি দিচ্ছে, সেটা কি কার পরিপ্রেক্ষিতে দিচ্ছে? ইভ্যালুয়েশনের পরিপ্রেক্ষিতে দিচ্ছে, সেটা হচ্ছে। আর যে কমপ্লিমেন্টারি দিচ্ছে যে তোমার অগ্রগতি চমৎকার, সেটা কি? সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। নিচে এখানে একটা সুন্দর ছক করে দেখো দেওয়া আছে যে টেস্ট কি? 100 মিটার স্প্রিন্ট। আমরা স্প্রিন্ট মেজার করার জন্য 100 মিটার স্প্রিন্ট মেজার করবো, এটা হচ্ছে টেস্ট। তাহলে মেজারমেন্ট কি? টেক 10.04 সেকেন্ড। মেজারমেন্ট মানে ওই 100 মিটার টেস্টটাকে পারফর্ম করতে কতটা সময় লাগলো। তাহলে এইবার মেজারমেন্ট আমি যে সংখ্যাটাকে পেলাম, সেই সংখ্যাটার এগেইনস্টে আমাকে মূল্যায়ন করতে হবে, ইট ইজ এ গুড অর ব্যাড। গুড হতে পারে, ব্যাড হতে পারে। তাহলে যেটাই তুমি ইভ্যালুয়েশন করবে, করে তুমি তাকে যেটা কমপ্লিমেন্টে দিচ্ছ, ওটা ভালো না খারাপ, সেটা হবে কি? ইভ্যালুয়েশন। সিম্পল। তাহলে দেখো তিনটে জিনিস কিন্তু তোমাদের ক্লিয়ার হওয়াটা খুব ভীষণভাবে জরুরি। এক হচ্ছে টেস্ট কি? টেস্ট হচ্ছে একটা প্রসেস বা পদ্ধতি।
আর মেজারমেন্ট কি, মেজারমেন্ট হচ্ছে ওই প্রসেস বা পদ্ধতি থেকে প্রাপ্ত স্কোর। আর ওই স্কোরের পরিপ্রেক্ষিতে তোমাকে যখন কোনো কিছু বিচার করব, সেই বিচার্য বিষয়টি হবে তোমার ইভ্যালুয়েশন। ক্লিয়ার? আশা করি তোমাদের এগুলো প্রত্যেকটা তোমরা এগুলো লিখে ফেলেছো। তারপর আমি পিপিটি গুলো যদিও পাঠিয়ে দেবো, কিন্তু আমি চাইবো তোমরা এগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো। এইবার এই যে তিনটে বিষয় আমরা পড়লাম, সেই তিনটে বিষয়কে আরেকটু যদি তোমাদের সুবিধা অর্থে যদি আমরা একটু ছকের সাহায্যে আমরা একটু দেখে নিই, তাহলে বোধহয় তোমাদের সামনে আরেকটু বিষয়টা ক্লিয়ার হবে। এক দেখো এখানে আমরা লিখেছি বিষয় কোন পার্সপেক্টিভের এগেইনস্টে আমরা দেখবো, একটা টেস্ট, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন। ফার্স্ট হচ্ছে কি উদ্দেশ্য। টেস্টের মূল প্রকৃত উদ্দেশ্য কি? তথ্য সংগ্রহ করা। কারণ কি আমরা বিভিন্ন প্রকার ইনফরমেশন সেই টেস্টের মাধ্যমে সংগ্রহ করব। মেজারমেন্ট কি? ফলাফলকে সংখ্যা দ্বারা প্রকাশ করা। এই যে টেস্টটা আমি সাবজেক্টের উপর অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আমি একটা কি পাবো? একটা ফলাফল পাবো। সেই ফলাফলকে আমি কি করব? সংখ্যার দ্বারা প্রকাশ করব। এবার ওই সংখ্যার পরিপ্রেক্ষিতে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি হবে? সিদ্ধান্ত নেওয়া বা বিশ্লেষণ করব। ধরো তোমার পরীক্ষায় যে তোমরা যে পরীক্ষা দিচ্ছ, সেখানে একটা ধরো ওই টেস্ট মেজারমেন্ট একটা পরীক্ষা হচ্ছে 100 মার্কসের। ক্লিয়ার? এই 100 মার্কসের পরীক্ষায় তুমি এবার ফলাফল তুমি 100 নম্বর পারফরমেন্স করলে, দেখা গেল তুমি 50 পেলে, এই যে ফলাফল মেজারমেন্ট করলাম কি 50। এই 50 এর এগেইনস্টে তোমাকে এবার আমি সিদ্ধান্ত নেব যে 50টা গুড অর ব্যাড, বা এ গ্রেড পাবে 50-এ, না বি গ্রেড পাবে, না সি গ্রেড পাবে, না ডি গ্রেড পাবে। তাহলে এই যে সিদ্ধান্ত নিতে, সেটা হচ্ছে মূল্যায়ন। ধরন কি? টেস্ট হচ্ছে একটা পদ্ধতি বা উপকরণ, আর পরিমাপ কি? একটা সংখ্যা, যেখানে ওই টেস্টের মাধ্যমে আমরা বিচার করব। আর ইভ্যালুয়েশন কি? সেই সংখ্যা বা পরিমাপের দ্বারা আমি তার মান নির্ধারণ করা। সেই মানটা কি? সেটা এ গ্রেড, না বি গ্রেড, না সি গ্রেড ইত্যাদি। ফলাফলের ভিত্তিতে উত্তরপত্র বা স্কোর। আর এখানে হচ্ছে দেখো 100-এর মধ্যে আউট অফ 100-এর মধ্যে 80, 10-এর মধ্যে 7.5। এখানে মূল্যায়ন কি হবে? ভালো বা উন্নতি, প্রয়োজন, যা হোক কিছু যেটা দেবো। উদাহরণ কি? বিভিন্ন প্রকার প্রশ্নপত্র। এখানে স্কোর বা গ্রেড, মানদণ্ড বা বিশ্লেষণ। ক্লিয়ার? তাহলে সিম্পল দেখো, এটা হচ্ছে প্রশ্নপত্র, পরীক্ষা দিচ্ছ, এখানে 80 পেলে, সে 80-এর এগেইনস্টে কি পেলে? এ প্লাস পেলে, মানে ভালো, গুড। এই যে এটাই হচ্ছে মূলত টেস্ট, মেজারমেন্ট এন্ড ইভ্যালুয়েশন। এইবার একটা ভালো টেস্ট, মাঝে মধ্যে এই প্রশ্ন আসে যে একটা ভালো টেস্টের কি কি গুণাবলী থাকা দরকার বা কি কি গুণাবলী থাকা উচিত। প্রথম দেখো 1 নম্বর হচ্ছে ভ্যালিডিটি, অর্থাৎ যে টেস্টটাকে তুমি নেবে সেই টেস্টটার জন্য যথার্থতা থাকে, ভ্যালিডিটি থাকে। যদি ভ্যালিডিটি না হয় তোমার টেস্টটা, তাহলে কিন্তু সেই টেস্টটা কখনোই একটা ভালো টেস্ট বা একটা গুড টেস্ট কখনোই হবে না। আর কি হবে? রিলায়েবিলিটি হবে, নির্ভরযোগ্যতা থাকা দরকার। 3 নম্বর কি? অবজেক্টিভিটি বা নৈর্ব্যক্তিকতা থাকা দরকার। 4 নম্বর কি? সে একটা ভালো টেস্ট অবশ্যই তার আদর্শ মান থাকবে, নর্মস থাকবে। আর কি হবে? সিম্পলিসিটি, খুব সহজ সরল হবে টেস্টটা, খুব জটিল বিষয় কিছু হবে না, খুব সহজ সরল হবে। 6 নম্বর কি? ইকোনমি হবে, মানে পরিমিততা, মানে খুব বেশি যাতে ইকোনমিক্যালি কস্ট না হয়, তাহলে সেটাকে পারফর্ম করা ছাত্রদের পক্ষে সম্ভব হবে না। 7 নম্বর কি আছে? এডুকেশনাল অ্যাপ্লিকেশন, শিক্ষা ক্ষেত্রে যাতে সেই টেস্টটাকে যথার্থ প্রয়োগ আমরা করতে পারি। লাস্ট হচ্ছে 8 নম্বর অ্যাডমিনিস্ট্রেবিলিটি, প্রশাসনিকতা, মানে সেই টেস্টটার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা সিস্টেমেটিক ভাবে তার সিকুয়েন্স যেন থাকে। তাহলে মোটামুটি একটা ভালো টেস্ট যদি আমরা করতে চাই বা ভালো টেস্ট যদি আমরা গুণাবলী জানতে চাই, তাহলে মোটামুটি এই 8টা পয়েন্ট আমাদের কিন্তু জানা দরকার। এবং মাঝে মধ্যে এই 8টা টেস্ট থেকে এই 4টে জিনিসের মধ্যে থেকে অনেক সময় বিভিন্ন ভ্যারাইটিস প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমরা জানবো। সেই ভ্যালিডিটি কাকে বলে, রিলায়েবিলিটি কাকে বলে, রিলায়েবিলিটি নির্ভরযোগ্য পদ্ধতিগুলো কি কি, অবজেক্টিভিটি কাকে বলে, নর্মস কাকে বলে, এগুলো সম্পর্কে আমাদের আর একটু জানা দরকার। প্রথমে দেখো, আমরা এই ভ্যালিডিটিকে বাংলা করলে হয় বৈধতা। তাহলে ভ্যালিডিটি বা বৈধতা বলতে আমরা কি বুঝি? সিম্পল, বৈধতা মানে আমরা সবসময় বুঝি যে কোনো কিছু বৈধ কখন হবে? যেটা সঠিক হবে, সঠিক না হলে তো সেটা বৈধ হবে না। ঠিক সেরকম ভাবেই যে উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া হবে, আমি যে পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে আমি কোনো কিছুকে মেজার করতে চাইছি। তুমি এখন যাবে? তুমি এখন যাও তো, এখন যাও, করে যাও, এর মধ্যে ইয়ে করি, যাও এখন যাও। আমি এখন যেতে বলেছি তো, ওখানে যাও, সামনে করে যাও।
তারা কি বলেছিলাম, ভ্যালিডিটি বা বৈধতা হচ্ছে যে উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া হবে, মানে যেটাকে আমি মেজার করতে চাইছি পরীক্ষার পদ্ধতি যেন তার জন্যই গঠিত হয়। মানে যে অবজেক্টিভ নিয়ে তুমি কোনো কিছুকে, কোনো শিক্ষার্থীদের কিছু মূল্যায়ন করতে চাইছো, সেই পরীক্ষাতে যেন সেই পদ্ধতিই থাকে। অর্থাৎ পরীক্ষণীয় বিষয় ব্যতীত যেন অন্য কোনো বিষয় পরীক্ষাতে অভিজ্ঞাতে থাকবে না। উদাহরণ যদি দেখা হয়, যেমন পায়ের বিস্ফোরক শক্তি পরিমাপ করার জন্য আমি যদি এক্সপ্লোসিভ স্ট্রেংথ আমরা মেজার করতে চাই, লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ, তার জন্য অবশ্যই আমাদের কি দরকার, ভার্টিক্যাল জাম্পের পরীক্ষা নিতে হবে। তাহলে পার্টিকুলার যে টেস্টটা আমি মেজার করতে চাইছি, যে উদ্দেশ্য নিয়ে আমি ছাত্রছাত্রীদেরকে কোনো কিছুকে পরিমাপ করতে চাইছি, পরীক্ষাতে যেন সেই পরিমাপযোগ্য বিষয়টি থাকে, অন্য কোনো বিষয়টি যেন না থাকে। আবার কোনো ব্যক্তির ওজন পরিমাপের জন্য ওজন পরিমাপক যন্ত্রই আমরা ব্যবহার করতে হবে, কখনোই ওজন মাপার জন্য উচ্চতা বা তাপমাত্রা পরিমাপের যন্ত্র ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? তাহলে সিম্পল দেখো, ভ্যালিডিটি বা বৈধতা বলতে আমরা সিম্পল ভাষায় কি বুঝি, যে উদ্দেশ্য নিয়ে আমি কোনো কিছু মেজার করতে চাইবো, আমার সেই অভিজ্ঞতার জন্য সেই বিষয়ের প্রতি থাকে, অন্য কোনো বিষয়ের প্রতি যেন না থাকে, তাকেই আমরা ভ্যালিডিটি বা বৈধতা বলবো। এখানে ভ্যালিডিটি বা বৈধতা প্রকারভেদ বা তার কতগুলো পদ্ধতি আছে, সেগুলো কি একটা আছে কন্টেন্ট ভ্যালিডিটি। কন্টেন্ট ভ্যালিডিটি মানে কি, এগুলো আমরা ডিটেলসে যদি আমরা এসএসসি তে প্রয়োজন নেই, আমরা যখন নেট সেটের জন্য যখন আমরা তোমাদের টেস্ট মেজারমেন্ট পড়বো, তখন এই কনস্ট্যান্ট ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি এগুলো নিয়ে বিস্তারিত বলবো। এখন শুধু জাস্ট এর মিনিংটা আমরা জেনে যাই। সেটা হচ্ছে কন্টেন্ট ভ্যালিডিটি কি, বিষয়বস্তুর সাথে কতটা সম্পর্ক আছে, অর্থাৎ আমি যেটা মেজার করতে চাইছি তার সাথে কতটা সম্পর্কযুক্ত। আর কনস্ট্রাক্ট ভ্যালিডিটি হচ্ছে ধারণাগত বিষয়, যেমন বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস, পরিমাপের কতটা সক্ষম ইত্যাদি বিষয়। 3 নম্বর হচ্ছে কি ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি, বাইরের কোনো মানদণ্ড বা রেজাল্টের সাথে মিল আছে কিনা। অর্থাৎ আমরা এমন কিছু একটা টেস্ট নিয়ে নিলাম যেটার সাথে বাস্তবের কোনো মিল খুঁজে নাও পেতে পারি, অনেক সময় এরকম হয়, যাতে সেই টেস্টটা অনেক সময় আমরা যেটা মেজার করতে চাইছি তার পরিপ্রেক্ষিতে অন্য কোনো টেস্ট আমরা যখন নিয়ে ফেলি তখন এই ধরনের রেজাল্ট হতে পারে। তাহলে এইগুলো মূলত ভ্যালিডিটির প্রকারভেদ। এইবার আসবো আমরা রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা বলতে কি বোঝায়। একদম সিম্পল দেখো, রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা বলতে বোঝায় কোনো টেস্ট বা পরিমাপ, কোনো কিছুকে আমি যখন মেজার করব বা কোনো কিছুকে আমি পরিমাপ করব, একাধিকবার বিভিন্ন পরিস্থিতিতে করলেও যদি আমি বারবার কোনো কিছুকে করি, তাহলে কি হবে, একই ফলাফল দিচ্ছে বা তার কাছাকাছি কোনো ফলাফল দেবে। মানে এক বা একাধিক দল বা পরিবেশে বারবার একই বস্তু বা ব্যক্তির বিষয় পরিমাপ করলে ফলাফল একই হওয়া উচিত। অর্থাৎ আমি যদি কোনো বিষয়কে বারবার পরিমাপ করি, একাধিকবার পরিমাপ করি, তাহলে ফলাফল বারবারই একই হওয়া উচিত, তখনই আমরা তাকে বলবো দ্যাট ইজ রিলায়েবিলিটি, মানে নির্ভরযোগ্যতা। আমি যদি বারবার যদি করি, আবার সেটা যদি পরবর্তীক্ষণেই চেঞ্জ হয়ে যায়, তাহলে কি আমার সেই টেস্টের কোনো রিলায়েবিলিটি থাকবে? নিশ্চয়ই থাকবে না। যখন একই রেজাল্ট আমি বারবার পাবো বা খুব কাছাকাছি রেজাল্ট পাবো, তখনই আমরা তাকে বলবো এই টেস্টটা রিলায়েবল, এই টেস্টে রিলায়েবিলিটি আছে। যেমন এখানে আটু লেখা আছে, একটা ভালো টেস্ট বারবার করলে প্রায় একই ফলাফল আসা উচিত। যদি একবার ভালো ফলাফল আসে, তারপরে একদম খারাপ, তবে টেস্টটি কখনোই রিলায়েবল হবে না। তার মানে হচ্ছে যে টেস্টটা আমরা নেব, সেই টেস্টের রেজাল্ট যদি বারবার একই আসে, তাহলে আমরা বুঝবো সেই টেস্টটি রিলায়েবল। উদাহরণ দেখো, কোনো ব্যক্তির কোনো সময়ের ওজন, কোনো ব্যক্তির ওজন যদি আমরা বিভিন্ন দল বা বিভিন্ন ব্যক্তি কর্তৃক পরিমাপিত হয়, মোটামুটি ভাবে একই ফল পাবে। তাহলে একটা ওজন মাপক যন্ত্রের দ্বারা, যদি একটা ওয়েট মেশিনের দ্বারা আমরা যদি কোনো ব্যক্তির ওজন আমরা যদি মেজার করি, তাহলে আমি যতবারই সেই বিভিন্ন ব্যক্তি বা যতবারই সেই ব্যক্তিকে আমি উঠাই মেজার করি না কেন, ব্যক্তির ওজন কি পাল্টে যাবে? মোর অর লেস সেমই থাকবে। তখন বলবো ইয়েস, এই টেস্টটি রিলায়েবল। আর যদি বারবার আলাদা আলাদা ধরনের রেজাল্ট আসে, তখন আমরা কি বলবো, এই টেস্টটা কখনোই রিলায়েবল নয়।
এবার এই রিলায়েবিলিটির বিভিন্ন প্রকারভেদ বা পদ্ধতি আছে, সেখানে মূলত এখানে 5টা রিলায়েবিলিটির পদ্ধতি আছে। একটা হচ্ছে টেস্ট রিটেস্ট মেথড একে বলা হয়, বা টেস্ট রিলায়েবিলিটি বলছি। এখানে কি বলছে, একই ব্যক্তির উপর একই টেস্ট সময়ের ব্যবধানে একই ফলাফল পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। টেস্ট রিটেস্ট মানে কি, রিটেস্ট পুনরায় আমি সেটাকে ব্যবহার করছি, একবার টেস্ট করছি পুনরায় আবার সেটাকে ব্যবহার করে দেখবো একই ফলাফল আসছে কিনা। আর একটা হচ্ছে কি ইন্টার রেটার রিলায়েবিলিটি, 2 বা ততোধিক মূল্যায়নকারী একই ফল দেয় কিনা, মানে যারা মূল্যায়ন করছে তারা একই ফলাফল দিচ্ছে কি না, আমি একবার টেস্ট করলাম অন্য আরেকজন টেস্ট করলো। আর এটা হচ্ছে কি ইন্টারনাল কনসিস্টেন্সি। ইন্টারনাল কনসিস্টেন্সি হচ্ছে একটি টেস্টে বিভিন্ন প্রশ্ন থাকে এবং একে অপরের সাথে সেই প্রশ্নগুলোর সাথে বা সেই প্রশ্নাবলীর সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা দেখা। স্প্লিট হাফ মেথড তোমরা শুনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলেছে, এই পদ্ধতিতে একটা টেস্টকে সমান 2টি ভাগে ভাগ করা করে উভয় ভাগের স্কোরের মধ্যে একটা কোরিলেশন করা হয়, করে সেটাকে স্প্লিট হাফ মানে একটা টেস্টকে সমান ভাগে ভাগ করে দুটো ভাবে তার মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ করে দেখা হয় যে টেস্টের রিলায়েবিলিটি কত। আর কি আছে, প্যারালাল ফর্ম মেথড। এই পদ্ধতিতে কি হচ্ছে, একই বৈশিষ্ট্য পরিমাপের জন্য 2টি সমমানের টেস্ট, মানে ধরো কোনো কিছুকে আমি ওজন মাপবো, ওজন মাপার জন্য আমি দুভাবে বা দুটো পদ্ধতি বা দুটো প্রসেস আমি ব্যবহার করব, দেখবো সেই দুটো পদ্ধতির ফলাফল একই আছে কি আছে না। এই মেথডগুলো সম্পর্কে আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে পড়বো, সেগুলো নিয়ে অনেক কথা বলবো তখন। এখন শুধু জাস্ট মানেটা আমরা জেনে নিই। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অবজেক্টিভিটি বা নিরপেক্ষতা বলতে কি বোঝো। এখানে সিম্পল নিরপেক্ষতা বলতে আমরা বুঝি, দেখো আমি বলে নিই, তারপরে উদাহরণ সব লেখা আছে। যে অবজেক্টিভিটি বোঝায় কোনো ব্যক্তির মতামত পক্ষপাতিত্ব বা আবেগ ছাড়া সঠিকভাবে তথ্য বিশ্লেষণ বা মূল্যায়ন করা। এখানে বলেছে ধরো এই যে আমরা এখন যে একটা সাবজেক্টিভ প্রশ্ন যদি তোমাদেরকে দেওয়া হয়, সেটা যখন আমরা কোনো একাধিক টিচারকে যখন দিয়ে সেই সাবজেক্টিভ প্রশ্নের আমরা যখন মূল্যায়ন করি, তখন দেখব সেই টিচারের কিছু তার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন বা তার নিজস্ব কিছু মতামতের উপরে ভিত্তি করে সে একটা স্কোরিং প্রদান করে। এখন এই একই যদি 10 নম্বরে একটা সাবজেক্টিভ প্রশ্ন থাকে, সেখানে যদি আমরা 10 জন টিচারকে দেখাই, তাহলে দেখবো 10 রকম উত্তর পাওয়ার একটা প্রবণতা বা সম্ভাব্য আমাদের কাছে থাকবে। কিন্তু যদি আমরা এই সাবজেক্টিভ প্রশ্নটাকে যদি 10টা এমসিকিউ প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন আমরা করে দিই, তখন দেখবো 10টা ব্যক্তি দেখলেও কিন্তু আমাদের একই রেজাল্ট পাবো। সেক্ষেত্রে ব্যক্তির কোনো পক্ষপাতিত্ব, কোনো মতামত, কোনো আবেগ কিন্তু কোনো কিছুই কাজ করবে না। তখন আমরা তাকে বলবো অবজেক্টিভিটি বা নিরপেক্ষতা। দেখো এখানে লেখা আছে একটি একটি পরীক্ষা তখন বাস্তবমুখী ও উদ্দেশ্যমুখী হবে যখন ওই পরীক্ষা কোনো পরীক্ষকের অন্তর্মুখী বিচার দ্বারা প্রভাবিত হবে না। অর্থাৎ সেই একই কথা, পরীক্ষা বাস্তবমুখী হবে। কখন বাস্তবমুখী হবে? যখন সেই পরীক্ষা বা এক্সামিনারের কোনো পক্ষপাতিত্ব থাকবে না। অর্থাৎ বিভিন্ন পরীক্ষক এককভাবে পরীক্ষা নিলেও ফলাফল একই হবে, অর্থাৎ পরীক্ষকের ব্যক্তিগত কোনো প্রভাব থাকবে না। তখন আমরা তাকে বলবো অবজেক্টিভিটি। ক্লিয়ার? এবার উদাহরণ দেখো, একটি পরীক্ষার খাতা 2 জন শিক্ষক থেকে যদি একই নম্বর দেয়, তাহলে সেটা কি হবে? অবজেক্টিভ। কিন্তু একজন বেশি নাম্বার দেন আর একজন কম নাম্বার দেন, তাহলে সেটা সাবজেক্টিভ, ব্যক্তি নির্ভর হয়ে যাবে। এই কারণেই এই কনফিউশন দূর করার জন্যই মূলত সমস্ত পরীক্ষাগুলো এখন অবজেক্টিভ বেস করে হচ্ছে, যেখানে কোনো শিক্ষকের পক্ষপাতিত্ব, বায়াসনেস, মতামতের বিষয়, এই কন্ট্রোভার্সি জায়গাগুলোকে দূর করার জন্য সমস্ত কিন্তু প্রশ্ন এখন অবজেক্টিভিটি বা অবজেক্টিভ টাইপ হয়ে গেছে। উদাহরণ দেখো, 10 নম্বরে মাল্টিপল চয়েসের প্রশ্নগত উত্তর যদি 10 জন ব্যক্তিকে দেখানো হয়, তবে কিন্তু একই ফলাফল পাবো। ইয়েস, আবার সেম 10 নম্বরে এই প্রশ্ন যদি সাবজেক্টিভ প্রশ্ন থাকতো, যদি ডেসক্রিপশন তোমাকে লিখতে হতো, সেক্ষেত্রে যদি আমরা 10 জন টিচারকে দিই, তাহলে কিন্তু আলাদা আলাদা ইভ্যালুয়েশন পেতাম। তো এই আলাদা আলাদা ইভ্যালুয়েশন যখন পাবো, মানে কি সেটা ব্যক্তির সাবজেক্টের নির্ভর হয়ে যাচ্ছে, সেই জন্য তার মধ্যে পক্ষপাতিত্বটা চলে আসে, তার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন চলে আসে। সেই কারণে আমরা তখন সেই টেস্টকে আমরা নিরপেক্ষতা বলতে পারবো না। নিরপেক্ষ কখন বলবো? যখন একাধিক ব্যক্তি দেখলেও সেই একই রেজাল্ট পাওয়া যাবে। সহজভাবে এখানে কি বলছি দেখো, অবজেক্টিভিটি মানে ব্যক্তিগত মতামত বা নিরপেক্ষভাবে বিচার করা। ক্লিয়ার? এটাই হচ্ছে অবজেক্টিভিটি।
এইবার আরেকটা যেটা ছিল যে নর্মস বলতে আমরা কি বুঝি বা নর্মস বলতে কাকে বোঝায়। সিম্পল নর্মস কি দেখো, নর্মস হলো একটি গোষ্ঠীর জন্য গড়ে তোলা গড় মান বা মানদণ্ড। নর্মস কি একটা মান, একটা স্পেসিফিক মানদণ্ড যেটা কি করে, যার সঙ্গে তুলনা করে কোনো ব্যক্তির টেস্ট স্কোর, আচরণ বা পারফরমেন্স মূল্যায়ন করা হয়। তার সিম্পল কি নর্মস কি একটা মান যার পরিপ্রেক্ষিতে আমি কোনো কিছুকে তুলনা করব যে এটা ঠিক না ভুল, বেশি না কম, সেটা হচ্ছে আমাদের নর্মস বলবো। নর্মস কি একটা আদর্শ মান যার দ্বারা অর্জিত নম্বরের বা পয়েন্টের তুলনামূলক বিচার করার দক্ষতা বা মানের মূল্যায়ন করা হয়। এই যে তোমরা বিভিন্ন প্রকার টেস্ট তোমরা যখন পড়বে সেখানে কি হবে দেখবে যে একটা নর্মসের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সেই জিনিসটাকে বিচার করব, সেই জিনিসটাকে আমরা বিচার করা হয়, মানে একটা তার একটা নির্দিষ্ট মানদণ্ড থাকে। এই যে ধরো পরীক্ষায় তোমরা 80 পেলে এ গ্রেড পাবে বা এ প্লাস গ্রেড পাবে, তাহলে এই যে 80 পেলে এ পাচ্ছ, তাহলে 80টা কি, 80 একটা মান, একটা নর্মস যার পরিপ্রেক্ষিতে তোমাকে গ্রেডটা দেওয়া হচ্ছে। উদাহরণ দেখো, কোনো ব্যক্তির ওজন যদি 80 কিলো বা 40 কিলো, এটা যাই বলি না কেন হয়, তখন কখনো বলা হয় ভালো, আবার কোনো ব্যক্তিকে অন্য ক্ষেত্রে বলা হয় খারাপ। এক্ষেত্রে আদর্শ মানের সাহায্যেই তা বিচার করা হয়। যে কথাটা তোমাদের বললাম যে আমি যে একটা স্কোরকে ভালো বলছি, কার পরিপ্রেক্ষিতে ভালো বলছি, কোনো একটা নির্দিষ্ট মানের পরিপ্রেক্ষিতে ভালো বলছি, যে আমাকে বিলো 40% নিচে যারা পেলে তারা ফেল করবে, তাহলে যে 40টা কি একটা নির্দিষ্ট সংখ্যা, একটা নির্দিষ্ট মান, সে মানের পরিপ্রেক্ষিতে আমি তাকে মূল্যায়ন করছি, সেটাই হচ্ছে নর্মস। এখানে দেখো সহজ কথায় নর্মস হচ্ছে একটা অন্যদের গড় স্কোর কি ছিল সেটা জানা বা সেই স্কোর গুলো ভালো না খারাপ তা বোঝা। ক্লিয়ার? এখানে তোকে আরেকটা উদাহরণ দেওয়া আছে, ধরা যাক তুমি একটা বুদ্ধিমত্তা বা আইকিউ টেস্ট দিলে আর তুমি 120 স্কোর করলে, বা একটা পরীক্ষা দিয়ে তুমি 120 পেলে আউট অফ 200, তুমি বুঝতে চাও এটি ভালো না খারাপ। এই যে ভালো না খারাপ সেটা বিচার করবো কার পরিপ্রেক্ষিতে বিচার করব, পার্টিকুলার যে নর্মস থাকবে সেই নর্মসের এগেনস্টে আমি বিচার করব, সেটাই হচ্ছে নর্মস বা মানদণ্ড, আমরা যাই বলি না কেন। এইবার এই যে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি আমরা বললাম, সেগুলোকে যদি আমরা সংক্ষেপে একটুখানি ডিফারেন্স বা একটা ছকের সাহায্যে যদি একটুখানি সিম্পল আমরা দেখে নিই, তাহলে আমরা দেখবো। দেখো ভ্যালিডিটি কি বলেছে, ভ্যালিডিটি হচ্ছে টেস্টটি আসলে যা পরিমাপ করার কথা সেটা পরিমাপ করছে কিনা। ভ্যালিডিটি কি, এবার শুনতে পাচ্ছ? অন্য অন্য কেউ বলো তো, তোমরা কি প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে? না তাহলে হতে পারে আমাদের এখানে আজকে নেটওয়ার্কের সমস্যা একটু হতে পারে, কারণ হচ্ছে এখানে কারেন্ট ছিল না আজকে সারাদিন থেকেই, বিকালের দিকে কারেন্ট এসছে, ওই জন্য নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে। দেখো আর খুব বেশি না, এটাই বোধহয় সম্ভবত লাস্ট প্রশ্ন। আমি পিপিটা পাঠিয়ে দেবো, তারপরে তোমাদের কোয়ারিজ থাকলে তোমরা বলবে। দেখো এখানে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটির যে পার্থক্যগুলো রয়েছে, যেটা দেখো মূলত ভ্যালিডিটি কি বলেছে, ভ্যালিডিটি হচ্ছে আমরা যে উদ্দেশ্য নিয়ে কোনো কিছুকে পরিমাপ করতে চাইছি, আমার অভিজ্ঞতায় সেই জিনিসটা থাকছে কি না, সেটা হচ্ছে ভ্যালিডিটি। রিলায়েবিলিটি কি, রিলায়েবিলিটি হচ্ছে টেস্ট যদি বারবার করি তাহলে কি একই ফল আসবে, তো যদি না আসে তাহলে কিন্তু সেটা রিলায়েবিলিটি হবে না। অবজেক্টিভিটি কি, মূল্যায়নের ব্যক্তিগত মতামতের কোনো প্রভাব আছে কিনা, অর্থাৎ পক্ষপাতিত্বের কোনো প্রভাব আছে কিনা, সেটা হচ্ছে অবজেক্টিভিটি। উদ্দেশ্য কি, যথার্থ পরিমাপ নিশ্চিত করা, মানে যে বিষয়টাকে আমি পরিমাপ করবো তার যথার্থতা বিচার করা। আর রিলায়েবিলিটি কি, ধারাবাহিকভাবে ফলাফল পাওয়া। আর পক্ষপাতহীন বিশ্লেষণ করা অবজেক্টিভিটির। উদাহরণ কি, ইংরেজি পরীক্ষায় কেবলমাত্র ইংরেজি প্রশ্ন থাকবে, আমি যদি কোনো কিছুর ইংরেজি পরীক্ষা নিই বা কোনো কিছু ম্যাথ পরীক্ষা নিই, কোনো কিছু অঙ্ক পরীক্ষা নিই, যে বিষয়ের পরীক্ষা নেবো যেন পরীক্ষায় প্রশ্ন সেই বিষয়েরই থাকে। এক টেস্ট বারবার নিলে যেন একই ফলাফল শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া যায়, তখন সেটা রিলায়েবিলিটি বলবো। আবার একইভাবে
অবজেক্টিভিটি কখন বলবো? একজন শিক্ষক আরেকজন শিক্ষক যখন একই নাম্বার দেবেন, মানে একাধিক ব্যক্তি ওই প্রশ্নের ইভ্যালুয়েশন করার জন্য একই স্কোর করে, তখন আমরা তাকে বলবো অবজেক্টিভিটি। পরিমাপের ধরন কি? গুণগত মান মূলত কোয়ালিটেটিভ এবং কখনো কখনো কোয়ান্টিটেটিভ হতে পারে। আর এটা মেজারমেন্ট অলওয়েজ কোয়ান্টিটেটিভ, কারণ মেজারমেন্ট কি করবে? এটা সংখ্যা দ্বারা বিচার করবে। আর অবজেক্টিভিটি কি হবে? নীতিগত বা বিচারমূলক। এখানে মূলত কোয়ালিটেটিভ বিচার করা হয়। পারস্পরিক সম্পর্ক কি? ভ্যালিড টেস্ট ইউজুয়ালি নিড টু বি রিলায়েবল। ভ্যালিড টেস্ট অলওয়েজ প্রয়োজন কি? রিলায়েবল হওয়ার। রিলায়েবল টেস্ট নট অলওয়েজ ভ্যালিড। এই জায়গাগুলো কিন্তু মাঝে মধ্যে এমসিকিউ আসে, দেখো ভালো করে। ভ্যালিড টেস্ট মানে একটা যদি টেস্ট ভ্যালিড তখনই হবে যখন সেটা কিন্তু রিলায়েবল হওয়া প্রয়োজন, নিড টু বি রিলায়েবল। কিন্তু রিলায়েবল টেস্ট কিন্তু সব সময় যে ভ্যালিড হবে এমন বিষয়টাকে নয়। আবার অবজেক্টিভিটি কি বলছো? অবজেক্টিভিটি হেল্পস টু ইনক্রিজ লায়াবিলিটি। অবজেক্টিভিটি যদি হয় সেটা কি করবে? রিলায়েবিলিটি ইনক্রিজ করবে। সিম্পল এখানে দেখো তিনটে কতগুলো সংক্ষেপে আরেকটু লেখা আছে। ভ্যালিডিটি হচ্ছে টেস্ট আসলে যা বলা হয়েছে তা পরিমাপ করা হচ্ছে কিনা, অর্থাৎ যে উদ্দেশ্যে আমি পরিমাপ করব আমার টেস্টে সেই উদ্দেশ্য ফুলফিল করবে কিনা। রিলায়েবিলিটি হচ্ছে বারবার করলে যেন একই ফলাফল আসছে কিনা। আর অবজেক্টিভিটি কি? বিচারের মূল্যায়নে কোনো পক্ষপাতিত্ব আছে কিনা, অর্থাৎ একাধিক ব্যক্তি দেখলেও যেন একই ফলাফল পায়, সেটাকে আমরা বলবো রিলায়েবিলিটি। এই হচ্ছে মূলত আজকের একদম সংক্ষিপ্ত ক্লাস। তোমরা বলো এবার যদি ভ্যালিডিটি বা রিলায়েবিলিটি বা নর্মস এর থেকে যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলোকে বলো। আমরা পরের দিন এর পরের দিনে আমরা টার্গেট এভরিডে 20টা প্রশ্ন করে আমরা পড়বো। বলো।